স্যার। বসো। স্যার আমরা যাইতেছিলাম ওর ইউনিভার্সিটির দিকে। এই চোখে তাকাও। জি স্যার, আমরা যাইতেছিলাম ওর ইউনিভার্সিটির দিকে। ইউনিভার্সিটির বাইরে কতগুলো ছেলে বাইরে আড্ডা দেয়, আমার সামনে একটা ব্যাড কমেন্টস করছে। তারপর স্যার আমি রিপ্লাই দিছি, ওরা আমার গায়ে হাত তুলছে, মানে আমার একটা থাপ্পড় দিছে স্যার। ছিল 5টা, আমি তুলে জাস্ট ওদের ভয় দেখাইছি, একটা বাড়িও দিইনি ওদের গায়ে। তো আপনারা দেখে ওরা এমন অভিনয় করছে মনে হয় আমি ওদের মাইরা ফাটা ফেলাইছি। গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করেছো, তুমি নিজে আইন তুলে নিয়েছো। তুমি আমার কাছে আসতে পারতো না? তুমি থানায় না এসে তুমি কেন নিজের হাতে আইন তুলে নিয়েছিলে? স্যার আমার ভুল হয়ে গেছে। ভুল হয় নাই, অন্যায় করেছো। থাকা উচিত, জেলখানে থাকা উচিত। একজন শিক্ষক বাবার ছেলে এরকম অধঃপতনে কি করে যায়? আমি ভাবতে পারিনি তুমি এত ধ্বংসের দিকে যাবে। একটা কথা মনে রাখবা, অপরাধ আর করা যাবে না। এই চান্ডি, নিয়ে যাও। তাহলে কি দানা পাওনা নাটকের 32 নম্বর পর্বে কি খায়রুলকে ছাড়বে না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা যারা এমন সামাজিক নাটক উপস্থাপন করেন বা দেখেন, আপনাদের ভালো লাগে, তারাই অবশ্যই এই নাটকগুলো দেখতে পারেন। এই নাটকগুলো অনেক সুন্দর এবং কি আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আমার এই আইডিতে যেন সবসময় আপনাদেরকে এমন ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি। যাই হোক, আমি জানা পাওনা নাটকের 32 নাম্বার এপিসোড সামনে আসবে ইনশাল্লাহ। সো সেইগুলো নিয়ে কথা বলতেছি। 32 নাম্বার এপিসোডে আমরা কি তেল তাহলে দেখতে পারবো না যে খায়রুলকে থানা থেকে ওসি সাহেব ছেড়ে দিয়েছেন? তো এক্ষেত্রে আমি তার বাবাকে দেখেছি, তার বাবা অনেক ভদ্রভাবে, নম্র ভদ্রভাবে ওসি সাহেবকে তার ছেলেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছেন এবং চেষ্টা করেই যাচ্ছেন। অনেক তদবির করতেছেন যে তার ছেলে নির্দোষ, তার ছেলে কিছু করে নাই। এই সমস্ত অনেক তদবির গুলা থানার ওসি সাহেবকে করছেন, কিন্তু তার ওসি সাহেব আসলে ব্যাপারটা বুঝতেছেন না যে এই বিষয়টা খায়রুল কখনো করেনি। উনি হচ্ছেন একটু উগ্র টাইপের, উনি হচ্ছে একরোখা টাইপের। যে আমার ওসি সাহেবের কথা হচ্ছে আমার জীবনে কোনো ভুল হতে পারে না, আমি কখনো ভুল করতে পারি না। তার যে একটা বড় মনের যে একটা ব্যাপার স্যাপার, ওইটা কিন্তু ওসি সাহেবের থেকে গেছে। আর এই বিষয়টার কারণে হচ্ছে উনি ওনার কর্মস্থল থেকে কোন দাগ দিতে যাচ্ছেন না। উনি একটা অহংকার, ওনার কাছে কখনো ভুল হবে না। আমরা জানি যে শয়তানের হচ্ছে কখনো ভুল হয় না। তাহলে ওসি সাহেব কি এই সমস্ত লোক নাকি যে শয়তান? যাই হোক, আমরা ওই ব্যাপারে বেশি একটা হাইলাইট করব না। বিশেষ করে কথা হচ্ছে যে ও খায়রুলের বাবা এবং কি খায়রুলের যে স্যারের যে ছাত্র রিক্সা চালক, সেও খুব চেষ্টা করতেছে। আসলে সে তো রিক্সা চালক, গ্রাম শহরের লোকাল না, তো সে তার জায়গা থেকে আসলে খুবই চেষ্টা করতেছে। এবং কি খায়রুলের যে বিয়ান তার ভাইয়ের কাছ থেকে, ভোলা ভাইয়ের কাছ থেকে 2 লক্ষ টাকা চাইছে হাওলাত যে খায়রুলকে ছাড়ানোর জন্য। আর এদিকে খায়রুলের অফিস থেকে তার বাবার কাছে ফোন আসছে যে তাকে অবশ্যই অফিসে জয়েন করতে হবে। এবং কি তারা বলতেছে যে প্রথম দিনে যদি খায়রুল এভাবে প্রেজেন্ট না থাকে তাহলে তো এটা হয় না। প্রথম দিনে যদি প্রেজেন্ট না থাকে তাহলে কি আর চাকরি করার দরকার আছে? আর এদিকে তার খায়রুলের ভাই তার অফিস কলিগকে ডেকে জিজ্ঞাসা করতেছে যে তার সে কেমন, তাকে ভালোবাসে এবং কি তার সবচেয়ে প্রিয়জন কে। তো ওই লোকটা বলতেছে যে আমার সবচেয়ে প্রিয়জন হচ্ছে আমার মা বাবা, ভাই বোন নাই, মা বাবা এবং তারপর হচ্ছে বউ। তো খায়রুলের ভাই বলতেছে যে তার কলিগ বলতে তার কর্মচারীকে বলতেছে যে তুমি আমাকে কেমন ভালোবাসো, তুমি আমার জন্য কি করতে পারবে? স্যার বলতেছে যে স্যার আপনি তো আমার মালিক মহাজন, তো আপনার জন্য আমি জীবনটা বাজি দিয়ে রাখতে পারবো। যেহেতু আমি গরিব মানুষ, আমার গরিবের সন্তান, আমি অসহায় মানুষ, আমি কি করব? আমার যতটুকু পাওনা হচ্ছে যে আপনার জন্য আমি সর্বোচ্চ দিয়ে একটা জিনিস চেষ্টা করতে পারবো। তো এই ক্ষেত্রে হচ্ছে অবস্থা। আর হচ্ছে যে গ্রামের প্রত্যেকটা মানুষ সহজ সরল হয়, আমরা জানি। আর কিছু বুঝে সুজে না শহরে এসে আসলে কোন জিনিসটা করলে ভালো হবে, কোন জিনিসটা করলে খারাপ হবে, সেটা বুঝতে পারতেছি না। আমরা কি তাহলে 32 নাম্বার এপিসোডে কি দেখতে পারবো
না যে খায়রুলের চাকরি কি থাকবে কি থাকবে না। আর এটা নিয়ে বুঝতে পারতেছি না। আরেকটা জিনিস মনে হয়ে গেছে যে গত এপিসোডে আমরা দেখছিলাম যে বাড়িওয়ালা উনি তো লোকাল, তো উনি খায়রুলের বাবাকে খুবই একটা বড় গলায় যে জিজ্ঞাসা করছিলেন যে যদি কোনো প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাকে অনেক হেল্প করতে পারবো, নির্দ্বিধায় আমাকে আমাকে জানাবেন। হ্যাঁ, তাহলে কি আমরা সামনের এপিসোড গুলাতে আমরা এটা দেখতে পারি যে খায়রুলের বাবা যিনি মাস্টার সাহেব আছেন উনি কি তাহলে ভাড়েওয়ালার কাছে গিয়ে তার ছেলের জন্য বিষয়টা খুলে বলবেন যে তার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে। তো এই বিষয়টা আমরা সামনের পর্বতে অবশ্যই দেখতে পারবো যে আসলে খায়রুল কি সমস্ত কাজ করে। এদিকে হচ্ছে তার বাবা বারবার তার ছাত্রকে রিস্কা নিয়ে বারবার হচ্ছে থানার দুয়ারে যাচ্ছে, কারণ তার তার এতটুকু কনফিডেন্স ছিল যে তার ছেলে কখনো অন্যায় করতে পারে না। তার ছেলে হচ্ছে সহজ সরল, কারণ সে ছোটবেলা থেকে জন্ম দেয় নাই ঠিক আছে, কিন্তু তার ছেলেকে সে লালন পালন করছে, তার ছেলেকে সে সুশিক্ষা দিয়ে এতদিন বড় করেছে। তো সেই ছেলের প্রতি একটা কনফিডেন্স থেকেই গেছে মাস্টার সাহেবের যে আমার ছেলে কখনো অন্যায় কাজ করতে পারে না। আর আমরাও যেটা দেখেছি, কারণ হচ্ছে অত্যন্ত সহজ সরল এবং হাবাহুবা টাইপের একজন মানুষ হিসাবে চরিত্র অভিনয় করেছেন এখানে। আসলে মানুষ হাবাহুবাই থাকবেন না কেন? আমরা যদি বাস্তব পরিস্থিতি থেকে বলতে পারি যে একটি ছেলে যখন ছোটবেলা থেকে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কে কোথায় আছে বা মরে গেছে না আছে তার ঠিক ঠিকানা নাই, একমাত্র আমরা বলতে পারি যে আসলে নাই। তো সেই ছেলেটা একটা পরিবারে যদি সে বড় হয়, সে জানে যে ওরা আমার মা বাবা না, তারপরে ওদেরকে লালিত পালিত মা বাবা বলে আমরা সে ঘোষণা করতেছে। তো সেই অনুপাত থেকে আসলে কিছুটা বলার অপেক্ষা রাখে না যে কি ছেলে কতটুকু মন মানসিকতা নিয়ে তার বড় হয়, কতটুকু মন মানসিকতা নিয়ে সে তার নিজস্ব লাইফ সে গ্রহণ করে। তো এদিকে আমরা দেখতেছি আসলে খায়রুল খুবই নম্র এবং ভদ্র একটা ছেলে। তার বাবার সে কনফিডেন্স ছিল এবং তারা এই কারণেই বারবার পুলিশের দ্বারা আসতেছেন এবং কি পুলিশের সাথে কথা বলতেছেন এবং তার বেআইনও আসতেছেন যে ভিকটিম হিসাবে যার রেফারেন্সে যার প্রেক্ষাপট নিয়ে হচ্ছে পুলিশে ধরেছে, তো সেই প্রেক্ষাপট অনুযায়ী ওনার সাক্ষীও আসতেছেন, কিন্তু পুলিশের একটা বড় ভাব নিয়ে বড় মন মানসিকতা, উনি হচ্ছে কখনো অন্যায় মানে দেখতে পারে না বা অন্যায়কারী কখনো ভুল হতে পারে না, এই সমস্ত ওনার বিষয় নিয়ে ওনার ঘাওড়ামির কারণেই হচ্ছে খায়রুলকে ছাড়তেছে না। তো এটা হচ্ছে পুলিশের একটা ভুল। আর এদিকে হচ্ছে খায়রুলের মা, তিনি আসলে অসহায় একজন ব্যক্তিত্ব, তিনি আসলে খায়রুলের নিয়ে খুবই চিন্তা করতেছেন। আমরা দেখছি যে বাড়িওয়ালার ভাগিনা না ভাতিজা, তিনি আসলে রমজান মাসে খেজুর নিয়ে আসছেন। তো রমজান মাসে খেজুর দেওয়ার জন্য আসছেন। এদিকে খায়রুলের মা অনেক মন খারাপ, তার হচ্ছে ছেলেদের চিন্তা। তো তার স্বামী থানায় গেছে তার ছেলেকে ছাড়ানোর জন্য, তখন তার ছেলেকে নিয়ে আসবে। তো সেই দিকে খুবই আফসোস লাগতেছে, কারণ সেই ছেলেকে তিনি অবশ্য জন্ম দেন নাই, কিন্তু তারপরও সেই ছেলের প্রতি একটা মায়া মহব্বত ছোটবেলা থেকে লালিত পালিত করে বড় করছেন। এদিকে একটা বিষয় খুবই করতেছে। আর হচ্ছে বেআইন, সে হচ্ছে তার দুলাভাইয়ের কাছে টাকা হাওলাত চাইছে যে আমাকে কিছু টাকা হাওলাত দাও, আমি খায়রুলকে ছাড়ানোর জন্য আমার টাকা লাগবে। তো সেদিকে আসলে আমরা এখন বর্তমানে খায়রুলের যে ভাই, তো ওর বেআইনে গেছে টাকার জন্য, উনি হচ্ছে টাকা জন্য না করে দিচ্ছে যে দেখ ঘুষ দেওয়াও অপরাধী, ঘুষ নেওয়াও অপরাধী। আসলে সেই কথাটা অবশ্যই সত্য, কিন্তু উনি উনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছেন যে উনার কারণে যেহেতু আমার জেলে গেছেন খায়রুল সাহেব ওনার চাকরি হারানোর পথে, তো আমি আমার টাকা দিয়ে খায়রুলকে ছাড়িয়ে আনবো, পরে আপনাকে সেই টাকাগুলো আমি পরিশোধ করে দেব। খায়রুলের বড় ভাইকে তার বেআইন মানে হচ্ছে উনি টাকা চাইছে, তো আসলে উনি টাকা দিতে যাচ্ছে না, টাকা দিতে চাচ্ছে না। তাহলে আমরা কি পরের এপিসোডে কি এটা দেখতে পারবো যে খায়রুলের সাহেবের যে বড় ভাই বিজনেসম্যান, উনি কি টাকা দিবে, উনি কি থানায় যাবে, উনি কি খায়রুলকে ছাড়ায় আনতে যাবে?
নাকি পুলিশ সাহেব ওনার ভিতরের যে একটা মন মানসিকতা আছে এই মন মানসিকতা থেকেই হচ্ছে খায়রুলকে ছেড়ে দিবে, নাকি খায়রুলের বাবা তার ভাড়িওয়ালাকে নিয়ে যাবে যে খায়রুলের রেফারেন্সের জন্য, যে খায়রুল কতটুকু ভালো ছেলে একটা সেইটুকু রেফারেন্সের জন্য কি খায়রুলের ভাড়িওয়ালাকে নিয়ে তারা কি যাবে? ভাড়িওয়ালা কি আসলেই কি ভাড়িওয়ালা নেক্সট এপিসোডে কি খায়রুলকে ওই বদ অফিসারের কাছ থেকে এবং কি মিথ্যা মামলার যে বিষয়টা, এই বিষয় থেকে তারা কি খায়রুল সাহেবকে বের করে আনতে পারবে কিনা, এটুকু হচ্ছে দেখার বিষয়। আসলে প্রত্যেকটা মানুষের হচ্ছে যে তার ছেলে মেয়েকে বুঝতে পারে যে তার ছেলেটা কিরকম, সে ছেলেটা কি করতে পারে না পারে। তো এই জিনিসটা হচ্ছে ওসি সাহেব মানতেই চাচ্ছেন না। ওসি সাহেব আরো বলতেছেন, বিভিন্ন তাকে অপবাদ গুলা দিচ্ছেন, দেখেন তাকে ধমকাচ্ছেন। আসলে প্রকৃতপক্ষে হচ্ছে এটাই নিয়ম যে আসলে অন্যায় সে প্রত্যেক মানুষের হচ্ছে অন্যায় করতেই পারে, এটাই স্বাভাবিক। এর জন্য আইন আছে, আদালত আছে। তো আইন আদালত আছে, কিন্তু আসলে আমরা আমরা সবসময় দেখে আসছি যে অসহায় মানুষগুলো সবসময় হচ্ছে উম মানে অপরাধী হয়ে শিকার হয়। কারণ হচ্ছে অসহায়দের কোনো মানে মামা খালু নাই, মামা খালুর জন্য টাকার সমস্যা থাকে, বিভিন্ন সমস্যা থাকে। তো এটার জন্য হচ্ছে প্রায় অসহায় মানুষরাই দেখে গেছে জেলে পড়ে মিথ্যা মামলার অজুহাতে হাজারো হাজারো মানুষ কিন্তু জেলে পড়ে আছে। তো যাই হোক, তো উনি বললেন যে আল্লাহ তাকে, আল্লাহ তা দেখবেন, আল্লাহ সঠিক বিচার করবেন। আসলে আমরা এটা মুসলমান হিসাবে আমরা এটা সবসময় বিশ্বাস করি, সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলাই তিনি হচ্ছেন মানুষকে সুষম এবং সবাইকে সমান বিচার করেন, বৈষম্য ছাড়া সমান দৃষ্টিতে বিচার করেন। আল্লাহর চোখে সবাই সমান। তো এই ক্ষেত্রে মাস্টার সাহেব এর চেয়ে বলার আসলে কিছু থাকে না। আসলে উনি পারতেছেন না যে আসলে ওসি সাহেবের হাত জোর করে ধরতে, কিন্তু উনি তো মাস্টার মানুষ, উনি কখনো ঘুষ দিতে চাইবেন না। ওসি সাহেব জিজ্ঞাসা করেন, আপনি কি আমাকে ঘুষ দিতে চাচ্ছেন? তো তো খায়রুলের বাবা তিনি একটা স্পষ্ট বলে দিয়েছেন যে আমার ছেলে যদি অন্যায় করতো এখানে, আমি কখনো আপনার কাছে আসতাম না। আসলে একটা জিনিস ঠিকই, একটা শিক্ষক কখনো তার অপরাধীর জন্য কিছু করতে পারে না। শিক্ষক হচ্ছে বাবার মতো, শিক্ষক হচ্ছে আদর্শের একটা জায়গা। শিক্ষক হচ্ছে বাবা মা শুধু সন্তানদেরকে জন্ম দেয়, হ্যাঁ, ছোট থেকে লালন পালন করে 5 বছর পর্যন্ত, কিন্তু মেন শিক্ষাটা হচ্ছে প্রাইমারি লেভেলে, হাই স্কুল লেভেলে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলা। আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলাই মানুষের মতন মানুষ করে, এবং কি বড় বড় কর্মকর্তা যারা আছেন সবাই কিন্তু হচ্ছে যে একটা স্কুল থেকে তারা জীবন লাইফ শুরু হয়েছে। তো স্কুলটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে একটা বড় শিক্ষা, বড় একটা আদর্শ জায়গা। সেই জায়গা থেকে তার বাবা বলছেন যে আমি কখনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতাম না। আমার ছেলে যদি কোনো অন্যায় কাজ করতো, তাহলে আমি আপনার কাছে এসে তার চালানোর জন্য পরামর্শ দিতাম, মানে ও অনুরোধ করতাম না। আমি যতটুকু বলতে পারি, আমার ছেলে কখনো অন্যায় করতে পারে না, আর আমি সেই শিক্ষা তাকে দেই নাই। তো খায়রুলের বাবা একজন মাস্টার মানুষ, তিনি আসলে সব সময় তার ন্যায়ের কথাটাই হচ্ছেন ওসি সাহেবকে বলছেন, কিন্তু ওসি সাহেব বুঝেও বুঝতেছেন না, না বুঝেও বুঝতেছেন না। এটা আসলে সম্পূর্ণটা নেক্সট ভিডিওতে বোঝা যাবে যে আসলে খায়রুল সাহেবকে কি ছাড়বে। আর খায়রুলের তো চাকরিতে চলে যাওয়ার মতন অবস্থা। আজকে যদি জয়েন না করতে পারে, তাহলে তাদের কোম্পানি থেকে আসলে তাকে বলে দিছে যে প্রথম দিনে যেহেতু পারিবারিক সমস্যার কারণে ছুটি চাওয়া হয়, এটি স্বাভাবিক। প্রথম দিনে যদি জয়েন্টের দিনে যদি কারো মানে পারিবারিক সমস্যার জন্য ছুটি চাওয়া হয়, তাহলে পুরা বছর তো রয়েই গেছে। আসলে একটা কথাই আছে না, মরার উপরে খাড়ার গা। আসলে যখন আপনার মানে বিপদ আসবে, মনে হবে যে চতুর্দিক থেকে বিপদ আছে, তো চতুর্দিকে অন্ধকার লাগবে, আপনাকে কেউ হেল্প করার মতন কোনো লোক থাকবে না। আসলে আমরা দেখেছি যে গরিব মানুষকে কেউ হেল্প করতে আসে না, অসহায় মানুষকে তো কেউ হেল্প করতে আসে না। আসলে তেলও মাথায় তেল দেয়, যে মাথায় তেল আছে ওই মাথায় তেল দেয় মানুষ। এটাই হচ্ছে গ্রামের বা এই যুগের একটা চাইল। তো সবাই পরবর্তী নাটকের জন্য আসলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই
শেয়ার করবেন, লাইক করবেন, যাতে আমরা প্রত্যেকটা সময় আপনাদেরকে সুন্দর সুন্দরভাবে এরকম ভালো ভালো নাটকগুলো উপহার দিতে পারি, আমরা সামাজিক নাটকগুলোকে উপহার দিতে পারি, এবং কি আমরা আপনাদেরকে খুব সুন্দর করে বলে দিতে পারবো যে কোন নাটকটা আসলে খুব ভালো বা কোন নাটকটা খারাপ। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছে সবসময় আমরা যাতে একটা রিভিউ ভিডিও আপলোড করতে পারি। আমাদেরকে সবাই দোয়া করবেন, এবং কি আপনারা খায়রুলের জন্য দোয়া করবেন, যাতে ভবিষ্যতে যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন আসলে আপনার এই নাটক থেকে কিছু শিখতে পারে, এতটুকুই আমরা এই নাটকের জন্য, এটার জন্য আমরা এই নাটকটা রিভিউ দিয়েছি। আমরা হচ্ছে কারণে বাবার মতন কিছু আদর্শ মেনে চলি আসলে, যেটাকে এখানে পা চাটার তো কোনো সুযোগ নেই। আমরা হক, অথেন্টিক এবং পিওর কথাগুলো বলে যাবো যে আসলে দানাপাওনা নাটকের কোনটা ভালো দিক, কোনটা খারাপ দিক। খারাপ দিক হলে আমরা রিভিউ দিব যে আসলে আপনারা এই নাটকগুলো আপনারা দেখবেন না, এই নাটকগুলো সমাজের অনেক বিকৃত পরিস্থিতি নিয়ে নাটকগুলো তৈরি হয়েছে। তো এটার জন্য আমরা সবসময় চাইবো যে আমরা ভালো কিছু করার জন্য, ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, যাতে আপনারা অনেক খুশি থাকেন, অনেক হ্যাপি থাকেন, এবং কি একটা ফ্যামিলি নিয়ে একটা নাটক দেখতে পারেন যে আর সামাজিক আর এগুলা নাটক আসলে খুবই চমৎকার হয়, কারণ হচ্ছে এগুলো সামাজিক রিলেটেড এবং পরিবার রিলেটেড নাটকগুলা উপস্থাপন করে নাটকগুলা তৈরি করছেন যারা পরিচালক আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আপনারা আসলে এমন এমন সুন্দর নাটক আমাদেরকে উপহার দেন, যেটা আমরা আসলে মুগ্ধ হয়ে যাই। আসলে এই নাটকগুলা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কত সুন্দর নাটক এগুলা হয়েছে। আসলে আমরা বিগত কয়েকদিন বছর আগেও বা অনেক অনেক নাটক দেখছি, যেগুলো আসলে অনেকগুলো নয়েজ থাকে, যেগুলো আসলে বাচ্চাদের শোনার মতো না। যেমন অনেক অনেক নাটক আছে, যাই হোক আমরা এগুলো নাটক বলবো না। তো যাই হোক, লাস্ট পর্যায়ে আপনারা দানাপাওনা নাটকগুলা সম্পূর্ণ দেখবেন এবং পরিবার নিয়ে দেখবেন। আপনাদের পরিবার নিয়ে দেখার মতোই একটা নাটক। আর আপনারা কি ভাবতেছেন যে আসলে কার দাঁড়াতে হচ্ছে যে খায়রুল জেল থেকে ছাড়া পাবে, আর কারুলের চাকরিটা থাকবে কিনা, বা চাকরিতেও বাবার কি মানে কোনো পরামর্শ বা বাবাকে কোনো মানে অজুহাত দিতে হয় কিনা, বা বাবাকে নিয়ে ওই জায়গায় যেতে হয় কিনা যে চাকরিটা থাকার জন্য, এই সমস্ত নিয়েও থাকবেন। আসলে রক্তের ভাই এর চেয়েও সবচেয়ে বেশি মাঝে মাঝে হচ্ছে সম্পর্কের ভাই অনেক কাজে লাগে। রিক্সা চালকটা ভাইটাকে আমি দেখলাম, স্যারের যে ছাত্রটা, সে কিন্তু তার জায়গা থেকে দারুণ একটা ভূমিকা পালন করছে। তার ভাইয়ে সে ভাইয়ের মতোই কাজ করছে, আশেপাশে রয়েছে তার এই যে একটা ভালোবাসা। আসলে রক্তের বন্ধনের চেয়েও অনেক হাজারো বন্ধন আছে যার টানে মানুষ ভালোবাসে, এবং মানুষের কাছে তারা একে অন্যকে ভালোবেসে আসলে জীবনযাপন করে। একটা বিষয় থাকতেই পারে, মানুষের জন্যই, এটাই স্বাভাবিক। আমরা এতটুকু জানি যে কারো বিপদ কখনো সারা জীবন আটকে থাকে না। আজকে আপনার বিপদ হয়েছে, কালকে আপনার বিপদটা নাও থাকতে পারে, আপনি ন্যাচারালি ফ্রি ভাবে চলতেও পারেন। তো কারো বিপদ কখনো আটকে থাকে না। মানুষ সবসময় বিপদ কাটিয়ে, এবং মানুষ আল্লাহ তাআলা তাকে বিপদে দেয় কিছুক্ষণের জন্য, তাকে পরীক্ষা করার জন্য। তো বিপদ ঠিক থাকে না। আসলে আমরা খায়রুলের সাথে কথা বলছে পুলিশ সাহেব। তো আমরা পরবর্তী এপিসোডে আমরা দেখতে পারবো যে খায়রুলের আসলে কি সমস্ত বিষয় নিয়ে পুলিশ কথা বলে, এবং পুলিশ কি তাকে ছেড়ে দেয় কিনা, আসলে ছাড়বে কিনা। তো এই সমস্ত বিষয়ে পরবর্তী এপিসোড অবশ্যই থাকবে। আপনারা অবশ্যই আবারও বলতেছি, আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আমি মীর ভাই অবশ্যই আপনাদের সবসময় আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। আমি জানি না আমি কতটা পারবো আপনাদেরকে এত ভালো ভালো জিনিস উপহার দেওয়ার জন্য, তবু আমি যতদূর জানি যে সবসময় আমি চাইবো যে আপনাদেরকে ভালো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি এটা রমজান মাস, সবাই বেশি বেশি করে ইবাদত করবেন এবং আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, যেহেতু এটা মাগফিরাতের 10 দিন। তো মাপ চাইবেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সকলকে ক্ষমা করে দেয়, এবং কি আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর যারা
ইতিমধ্যেই বাড়িতে চলে যাবেন বা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সবার যাত্রা শুভ হোক, কারো যেন রাস্তাঘাটে অঘটন না ঘটে সেই কামনা করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, পরিবার নিয়ে ঈদ করেন। সবাই ঈদের শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।